যে মনোজ গুপ্ত এবং দীপঙ্কর দীপঙ্কর দাস, এখানে না নাম কেন্দ্রিক বিষয় নয়, এরা দুষ্কৃতী, এরা ভুল কাজের সাথে যুক্ত ছিল, তাই জন্য গ্রেফতার হয়েছে। এবং তোমার চ্যানেলের মাধ্যমে আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই বাংলার বুকে যেই মানুষই কোনো ভুল কাজের সাথে যুক্ত হবে তাদেরকে কিন্তু দিনের শেষে ওই পুলিশের অর্থাৎ জেলখানার ভাতটা খেতেই হবে। তাদের কপালে সেই জেলখানার ভাতটা জুটবেই বটে, এই জিনিসটা কিন্তু বিধির বিধান, আপনি লিখে নিন। এবং সেই কেন্দ্রিক বিষয়তেই পাসপোর্ট, যে কথাটা তুমি বললে পাসপোর্ট দুর্নীতি বা এই গোটা ক্রিয়াটা যেটা করেছে এরা, এদের কিন্তু গ্রেফতারি হওয়াটাই ছিল, কপালেই লেখা ছিল, এবং সেই জিনিসটাই করে দেখিয়েছে বাংলা পুলিশ। তো আমি যদি দেখি এই পাসপোর্ট হোক বা বিভিন্ন কেন্দ্রিক যে দুর্নীতির কথাগুলো উঠছে, এই দুর্নীতির কিন্তু সর্বপ্রথম ধরছে কিন্তু আমাদের বাংলার পুলিশই, অর্থাৎ পুলিশ কিন্তু নিজের কাজে ভীষণভাবে সক্রিয় বলেই এই জিনিসটা হতে পারছে। তো সর্বপ্রথম পুলিশকে তার নিজের কাজটা এত সুন্দরভাবে করার জন্য আমি তাদেরকে অনেকটা ধন্যবাদ জানাতে চাই, কারণ সক্রিয় পুলিশটা ভীষণভাবে দরকার একটা বাংলা যাতে সুস্থভাবে থাকতে পারে। সেটা শুধু বাংলা নয়, সেটা বাংলার পাশাপাশি যে কোনো স্টেটই হোক না কেন, সেই সুস্থ চালনার জন্য সক্রিয় পুলিশের ভীষণভাবে প্রয়োজন, এবং সেই জিনিসটা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। আবারও স্পষ্টভাবে তুলে আসছে যখন পাসপোর্টের কথাটা উঠছে, পাসপোর্ট কেন্দ্রিক কোনো ইস্যুর কথা উঠছে এবং সেখানে গ্রেফতারি হচ্ছে। আমি যতটা সম্ভব জেনেছি 7 নম্বর গ্রেফতারি ঘটেছে। তো আমার এটা দৃঢ় বিশ্বাস যে খুব দ্রুত গতিতেই যে কটা মানুষ, সেটা মনোজ দাস হোক বা দীপঙ্কর হোক বা অন্য কেউ হোক, যেই হোক, এই নামগুলো কিন্তু খুব দ্রুত গতিতেই সামনে আসবে। পুলিশ গোটা তদন্তটা করছে এবং আপনি একটা জিনিস স্পষ্ট থাকতে পারেন যে এই বাংলার বুকে এরকম কোনো ভুল কাজ কিন্তু বেশি দিন টিকতে পারেনি, আর পারবে। মানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে 10 জন থাকলে তার মধ্যে 1 জন গ্রেপ্তার হচ্ছে, 100 জন থাকলে 5 জন গ্রেপ্তার হচ্ছে, বাকিগুলো পুলিশ কোথায়, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওনাদের কাছে হয়তো এই হিসাবটা আছে যে 10 জন করে ঢুকছে, তাই তো? উনি যখন এই কথাটা বলছেন যে 10 জন আছে, 1 জন গ্রেফতার হচ্ছে বাপু, তার মানে ওনার কাছে ওই 10 জনের রেকর্ডটা আছে। যখন বর্ডার পার করে কোনো দুষ্কৃতী আসছে, ওই 10 জনের লিস্টটা কি তাহলে ওনার কাছ অবধি গেছে? আর যদি ওই 10 জনের লিস্টটা ওনার কাছ অবধি গিয়ে থাকে, ওনাদেরকে কেন বাংলায় প্রবেশ করতে দেওয়া হলো? শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য? উনি এত কনফিডেন্টলি কিভাবে বলছে যে 10 জনের মধ্যে 5 জনকে 1 জনকে ধরা হচ্ছে, 100 জনের মধ্যে 5 জনকে ধরা হচ্ছে? উনি তো একটা রেশিওতে ভাগ করে দিচ্ছেন। তার মানে ওই 100 জনের রেকর্ড ওনার কাছে আছে। যদি এই কথাটা শুভেন্দুবাবু বলে থাকেন বা বিজেপির কোনো নেতৃত্ব বলে থাকে, আমি তাদেরকে বলবো যে 100 জনের লিস্টটা বা 10 জনের লিস্টটা আপনার কাছে আছে, সেই লিস্টটা আপনি সর্বপ্রথম পুলিশের কাছে গিয়ে হাতে তুলে দিন। কারণ আপনার বাংলার একটা মানুষ হিসাবে, একটা ভোটার হিসাবে সর্বপ্রথম কর্তব্য সেইটা। তার পরবর্তী তো আপনি কোনো একটা রাজনীতিবিদ, তার পরবর্তীতে তো আপনার কোনো গদির লড়াই, তার পরবর্তীতে তো আপনার নিজের স্বার্থ, কিন্তু সর্বপ্রথম স্বার্থটা কি বাংলা কেন্দ্রিক আপনি দেখবেন না? আপনি যদি সত্যি জেনে থাকেন যে এই 5টা মানুষ, অর্থাৎ যদি আমি 5টা নাম নিই, সেই 5টা নামের ছেলে এইখানে ঢুকেছে, সেই 5টা নামের ছেলেকে ধরানোর দায়িত্ব কি আপনাদের পড়ে না? নাকি শুধুমাত্র আপনারা নিজেরাই ঢোকাচ্ছেন যাতে আপনি এরকম কিছু কথা বলতে পারেন, বাংলাকে উত্তপ্ত করতে পারেন, বা দুটো মিডিয়া চ্যানেল আপনাকে একটু বেশি কভার করে? এইটা ওদের মূল স্বার্থ হবে। জান স্কুল সার্টিফিকেট বানিয়ে তারপরে পাসপোর্ট করা হতো, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে প্রশ্ন উঠছে যে পাসপোর্ট ভেরিফিকেশন, সেই বিষয়টা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন, তুমি যে আগের প্রশ্নটা করলে সেখানেও শুভেন্দু অধিকারীকে আমি শুনেছি কিছু প্রশ্ন করতে। শুভেন্দু অধিকারী বলছে যে কিছু লোকজনকে ঢোকানো হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছে যে পুলিশ নাকি তৎপর নয়। আচ্ছা, বর্ডার সিকিউরিটি ফোর্স কাদের হাতে? আমরা তো জানি প্রত্যেকেই যে অমিত শাহ তো সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে, স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তো? তো যেই কথাটা শুভেন্দু অধিকারী বলছে, তুমি যদি স্পষ্টভাবে একটু সেই জিনিসটা ভেবে দেখো, উনি কিন্তু বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কাজে অক্ষম। এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা কথায় কথায় প্রকাশ পাচ্ছে। আচ্ছা, কারণ উনি যদি অক্ষম না হতেন তাহলে তো এই দুষ্কৃতীরা বাংলাতে ঢুকতে পারতো না, প্রবেশ করতে পারতো না। আর যদি ঢুকতে না পারতো তাহলে তো এই সব কর্মক্রিয়া বাংলার বুকে হতো না। এই জিনিসটা আমি এতটা বুক ঠুকে কেন বলছি জানেন? কারণ এই দুষ্কৃতীদেরকে ঢুকতে কিছু এরকম বিজেপির নেতারাই সাহায্য করে। এই কথাটা আমি এতটাই জোর গলায় বলছি কারণ এই দুষ্কৃতীরা যদি না আসতেন তাহলে হয়তো বিজেপির ভোট ব্যাংক কেন্দ্রিক কোনো রাজনীতি ওরা করতে পারতো না। অর্থাৎ বাংলায় যারা বাসিন্দা, অর্থাৎ বাংলার নাগরিকরা এই বিজেপি স্ট্র্যাটেজি কি কিন্তু স্পষ্টভাবে বুঝে গেছে। তারা জানে যে বিজেপি বিভেদের রাজনীতি করে। আমরা বারবার দেখেছি কিভাবে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা হয়েছে, বারবার আমরা দেখেছি কোনো এক মুসলিম ভাইয়ের উপর প্রশ্ন তোলার চেষ্টা হয়েছে, বারবার আমরা দেখেছি হিন্দু ভাইকে উত্তপ্ত করার চেষ্টা হয়েছে, বারবার আমরা দেখেছি বাংলাকে কিভাবে একটা অগ্নিশিখার মধ্যে ঠেলে দেওয়া হবে সেই প্রচেষ্টা হয়েছে বারবার এবং করেছে। এই গোটা বিষয়ের পিছনে যদি মূল কেউ থাকে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি।
এবং অবশ্যই বঙ্গ বিজেপিকে সমর্থন করছেন, কেন্দ্রে সরকারে যিনি বসে আছেন অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির পূর্ণ সমর্থনে এই জিনিসটা হচ্ছে। অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বপ্রথম কি এই দায়িত্বটা ওনার হয় না যে উনি যেই জিনিসটা দেখবে যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কাজটা ঠিকমতো করছে কিনা? তাদের কি কোনো দায়িত্বই পড়ে না যে বাংলায় এই দুষ্কৃতিটা ঢুকছে কিভাবে সেই বিষয়টা নিয়ে একবার তদন্ত করা? শুভেন্দু অধিকারী বিভিন্ন কথা বলেন। শুভেন্দু অধিকারী আপনাদের মতো মিডিয়া চ্যানেলের সামনে বুমটা যখন হাতে আপনারা প্রশ্নটা করেন, একটু ফুটেজ খাওয়া কেন্দ্রিক বা একটু কলার তোলা কেন্দ্রিক কথা অনেকেই বলে থাকেন, কিন্তু উনি আসলে কাজটা কি করেন? উনি আজ পর্যন্ত অমিত শাহকে এই প্রশ্নটা করতে পেরেছেন? উনি তো বিরোধী নেতা, বাংলার তো উনি একটা বড় নেতা কেন্দ্রিক মুখ, তাই তো বিজেপির। এই জিনিসটা তো আপনার চ্যানেলের প্রত্যেকটা যারা দর্শক তারাও জানে। তাহলে ওনার ক্রিয়াটা কি? বারবার আমরা দেখেছি, যখন তিলোত্তমার কেন্দ্রিক বিষয়, তো আমি একটু ফিরে যাচ্ছি, বাধ্য হচ্ছি, তখনও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী শুধুমাত্র গদির লড়াই করে গেছে। গদির লড়াই করে কি সত্যি তিলোত্তমা কোনো জাস্টিস পেল? এটা কিন্তু মেয়ে হিসাবে আমার একটা প্রশ্ন রয়েই গেল বিজেপি এবং শুভেন্দু অধিকারীর এবং তাদের টিমের প্রত্যেকটা মানুষের কাছে। আমি নিজে তো একটা মেয়ে, আমরা প্রত্যেকেই লড়াই করেছিলাম যে তিলোত্তমা একটা জাস্টিস পাক, কিন্তু গোটা লড়াইটাকে এরা ঘুরিয়ে দিল নিজেদের গদির রাজনীতির লড়াইতে। কিন্তু এই যে পাসপোর্ট চক্রান্ত বা পাসপোর্ট চক্র, জাল পাসপোর্ট চক্র, সেটা কি এবার শেষ হয়ে যাবে বলে মনে করছেন? দেখুন, আমি যদি বলি শেষ হয়ে যাবে, আমরা শেষ করার জন্য নিজেদের জান প্রাণ লাগিয়ে দিই এবং সেটা আমাদের কাজ। অর্থাৎ যদি আমি পুলিশের কথা বলি, পুলিশ কিন্তু তার পূর্ণ ক্রিয়া করবে যে যাতে এই যেই অসুবিধাগুলো হয় সেইগুলো যাতে শেষ হয়ে যায়। যারা দুর্নীতি করে, যারা কোনো নোংরা কাজের সাথে যুক্ত, তারা যাতে জেলখানার মধ্যে থাকে এবং তারা সেই কাজগুলো ঠিক করে তার পরবর্তীতে বেরায়। এই জিনিসটা কিন্তু গোটা একটা জুডিশিয়াল সিস্টেম, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করতে পারি পুরোভাবে পেরিশ করার, কিন্তু পুরোটা শেষ হওয়াটা কিন্তু কোনো মানুষেরই হাতে নেই। যদি আমি বলি শেষ হয়ে যাবে, তাহলে আপনাদের চ্যানেলের মিডিয়ার কাছে এবং প্রত্যেকটা দর্শকের কাছে হয়তো মিথ্যা কথা বলা হবে, সেই জিনিসটা আমি বলতে পারবো না। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে আমরা কিন্তু নিজেদের কাজটা করছি। অর্থাৎ স্টুডেন্ট যদি আমরা নিজেদেরকে ধরি, স্টুডেন্ট হিসাবে কিন্তু আমরা নিজেদের পড়াশোনাটা গোটা বছর ধরেই করছি যাতে আমাদের এন্ড রেজাল্টটা ভালো হোক। এবার আমরা 99 পাবো নাকি 100 পাবো, সেই জিনিসটা কিন্তু ওই 1 মার্কসের পার্থক্যটা হয়তো রয়ে যেতে পারে, কিন্তু আমরা একটা কথা দিতে পারি যে আমরা কিন্তু 99-এর কমে পাবো না। অর্থাৎ যতটা চেষ্টা করার আমরা করব এই গোটা বিষয়টাকে রোখার। আমরা জানি, আমাদের এটা দৃঢ় বিশ্বাস যে বাংলায় এই সব কেন্দ্রিক কথা যতবার উঠেছে, দুর্নীতির কথা হয়েছে, যাই হয়েছে না কেন, ততবারই কিন্তু যারা দোষী তারা কিন্তু জেলের ভিতরে গেছে, তাদের মুখে কিন্তু একবার জেলের অন্নটা উঠে এসছে এবং এটা বাংলা বলেই সক্রিয় হয়েছে। এটা যদি আমি ইউপি দেখতাম, এটা যদি আমি বিহার দেখতাম, অর্থাৎ আমি স্পেসিফিক্যালি বলতে চাই যদি কোনো আমরা বিজেপি কেন্দ্রিক বিজেপি শাসিত রাজ্যের কথা দেখি, তাহলে কিন্তু সেই জিনিসটা হয়নি, কিন্তু সেটা বাংলায় হয়। অর্থাৎ বাংলা ইজ আ এক্সেপশন। তো সেই জিনিসটাই আমরা দেখেছি, আগামী দিনে সেটাই দেখবো। এই জাল পাসপোর্ট থেকে শুরু করে জাল কেন্দ্রিক যা বিষয় আমরা নিউজ চ্যানেলে দেখছি, তোমাদের মতো ডিজিটাল পোর্টালসরা নিউজ করছে, এই গোটা বিষয়টাই কিন্তু কিছু বাজে মানুষের ক্রিয়া। এবং তার প্রক্রিয়াটা কি? তার প্রক্রিয়াটা এটাই যে যেইভাবে বাংলার পুলিশ তৎপর হয়ে এদেরকে গ্রেফতার করছে এবং যত দ্রুত গতিতে সম্ভব এদেরকে গ্রেফতার করে একটা পানিশমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে, এইটা কিন্তু দেখাচ্ছে যে বাংলা এই কেন্দ্রিক বিষয়ে কিন্তু কোনো ক্ষেত্রেই কম্প্রোমাইজ করেনি। অর্থাৎ কেউ যদি ভুল করে তাদেরকে আমরা ধরে, পুলিশরা ধরে তার কেন্দ্রিক যা করতে হবে সেই প্রক্রিয়াটা কিন্তু পুলিশরাই করছে। তো যদি তুমি একটু স্পষ্টভাবে দেখো, পুলিশ কিন্তু এই ক্ষেত্রে ভীষণভাবেই সক্ষম। যারা এই ভুল ক্রিয়া করেছে তাদেরকে দ্রুতগতিতে ধরা হয়েছে। যতটা আমি জানি, আমি নিউজ পোর্টাল থেকে খবর পেয়েছি, আমি নিজে কিছু তথ্য পেয়েছি এই বিষয়। 7 নম্বর গ্রেফতারি হয়েছে পাসপোর্ট কেন্দ্রিক বিষয়, এবং আগামী দিনেও আমি দেখব এবং আমি বিশ্বাস রাখি যে পুলিশের হাতে যদি 7, 8, 9, 10 বা যদি 15 জন হয়, 20 জন হয়, সেই 20 জনকেও পুলিশই অর্থাৎ বাংলার পুলিশই ধরতে সক্ষম হবে। এবং এই জিনিসটা তোমরা খুব দ্রুতগতিতেই দেখতে চলেছো। তো আমি বারবার বলবো যে পুলিশ যেই কেন্দ্রিক বিষয় সক্রিয় হয়ে এসছে, যা কিছু দুর্নীতি হবে, যা কোনো অসুবিধা হবে, যা কিছু তুমি দেখবে যে ভুল পাসপোর্ট হোক, সেটা অন্য কোনো কেন্দ্রিক বিষয় হোক, পুলিশ কিন্তু সক্রিয় হয়ে সেই জিনিসটা দেখবে, তদারকি করবে, বিকজ সেইটা তাদের কাজ। এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে ভীষণভাবে পার্টিকুলার। পুলিশ মন্ত্রী কিন্তু এই ক্ষেত্রে কোনো কেন্দ্রিক বিষয় ওই হয়ে গেল করে দিলাম এই জিনিসটা কোনোদিনই ভাবেনি। এবং তাই জন্যই যখনই বাংলার বিষয় এরকম কোনো না কোনো কথা উঠেছে, সর্বপ্রথম কিন্তু পুলিশরাই নিজেদের অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে ধরেছে, গ্রেফতারি করেছে। সেখানে দাঁড়িয়ে যে মূল দুজনকে গ্রেপ্তার করা হলো, তারা দেখা গেল বেহালার শখের বাজার থেকে তাদের সেখানে মানে একটা এজেন্সি চালাতো, তারা ট্রাভেল এজেন্সি চালাতো বেহালা শখের বাজারে। সেই ট্রাভেল এজেন্সির আড়ালে এই ধরনের চক্রান্ত তারা। হ্যাঁ, ট্রাভেল এজেন্সি, আমিও খবরটা পেয়েছি যে ট্রাভেল এজেন্সির মুখোশ পরেই এই গোটা চক্রান্তটা চলছিল। কিন্তু আমি বারবার বলতে চাইছি যে এরকম কেন্দ্রিক কিছু লোকজন কিন্তু লুকিয়ে আছে, এবং এই লুকিয়ে থাকা লোকজনকে খোঁজার চেষ্টা বারবার কিন্তু পুলিশ করেছে। এবং পুলিশের দ্বারা কিন্তু বারবার আমরা কিন্তু একটা জিনিস, এই খবরগুলো আমাদের চোখের সামনে উঠছে কিভাবে, জিনিসটা ধরা পড়ছে বলেই তো উঠছে। এবং এই জন্যই আমি বারবার বলতে চাইছি যে পুলিশ কিন্তু এই বিষয়ে সক্রিয়, পুলিশ সক্রিয়। এবার
আমরা যদি কিছু কেন্দ্রিক বিষয়, আমরা যারা সাধারণ মানুষ যদি এই বিষয়ে কোনো ভনক পাই, অর্থাৎ আমি থাকি মুকুন্দপুরে, আমি যদি দেখি মুকুন্দপুরের একটা পাশের দোকানে এরকম কোনো কেন্দ্রিক খবর আমার কাছে এলো যে কোনো কেন্দ্রিক ভুল কাজ হচ্ছে, সর্বপ্রথম আমার মানুষ হিসাবে কর্তব্য যে পুলিশের কাছে গিয়ে সেই বিষয়ে জানানটা দেওয়া, এবং তার পরবর্তীতে পুলিশ কত কেন্দ্রিকভাবে সেই কাজটা করছে, কত দ্রুতগতিতে সেই কাজটা করছে, সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং খুব সুন্দরভাবে আমি বারবার একটা জিনিস বলছি যে পুলিশ কিন্তু বারবারই এই সব কমপ্লেনের ভিত্তিতে পড়ে বা তাদের সোর্সের দ্বারা এই কেন্দ্রিক বিষয় যখনই কোনো কথা উঠেছে তখন কিন্তু তারা স্টেপ নিয়েছে, তাদেরকে ধরা হয়েছে, এবং আগামী দিনেও সেই জিনিসটা হবে। সেটা পাসপোর্ট কেন্দ্রিক হোক, সেটা অন্য কোনো জিনিস কেন্দ্রিক হোক, এটা আমরা বারবার দেখেছি যে কিছু দুষ্কৃতী ঢোকে, কিছু দুষ্কৃতীরা চেষ্টা করে যে তাদের কাজ করার, বা তারা চেষ্টা করে যে সেটা শুধু বাংলায় নয়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে, জানো তো। এবং সেই সব জায়গাতেই তাদের একটা নিজেদের একটা টিম আছে, সেই টিমটাকে আমাদেরকে চিহ্নিত করা বা পুলিশকে সেই চিহ্নিত করতে হেল্প করাটাও কিন্তু মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে আমাদের একটা কর্তব্য। সেই জিনিসটা আমাদেরকে করতে হবে, এবং আমি আবারও বলছি পুলিশ যেইভাবে কাজটা ভালো করে করছে আমি বিশ্বাস রাখি আগামী দিনেও সেই কাজটা ভালোভাবেই। কিন্তু দিদি, গোয়েন্দা সূত্রে বিভিন্ন খবর তো সামনে আসছে যে সেখানে জানা যাচ্ছে যে বাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। এটা তো আমিও বলছি, সেই করিডোরের দায়িত্বে যে সিকিউরিটি গার্ড রয়েছে, সেই করিডোর থেকে যদি কেউ ঢোকে, সর্বপ্রথম প্রশ্ন কি সেই সিকিউরিটি গার্ডের উপর হবে না? সেখানে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের বিএসএফ এর উপর প্রশ্ন আপনি তুলছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে দিদি, রাজ্য বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যদি জায়গা না দেওয়া হয়, যদি তার কাটা না থাকে, তাহলে তো জঙ্গিরা প্রবেশ করবেই। জায়গা না দেওয়া হয়, তার কাটা না থাকে, মানে এটা কেমন একটা কথা? মানে আমরা একটা জিনিস জানি, জানো তো, এটা আমরা বারবার দেখেছি, ফেল করার পরবর্তীতে স্টুডেন্টরা বিভিন্ন এক্সকিউজ দেয় যে না এই পোর্শনটা কি সিলেবাসে ছিল, না এটা আউট অফ সিলেবাস, না আর না হলে ও এই জিনিসটা না আমি শুধু মিস করে গেছিলাম। মানে 100টার মধ্যে 99টা পড়েছি ঠিকই, কিন্তু ওই 100টার মধ্যে যে একটা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকেই ঢুকে গেছে বাপু। তো এরকম একটা প্রক্রিয়া বরাবরই আমরা দেখে এসেছি, এবং এটা বাস্তব জীবনের মধ্যে কিন্তু আমরা দেখে এসেছি, এক্সাম্পল দেখেছি। তো সেখানে যখন আমরা এই প্রশ্নটা তুলছি যে ভাই তুমি নিজের কাজে অসফল, তখন উনি কি নিজের ঘাড়ে নেবে? উনি কি বলবে যে না হ্যাঁ আমি তো সত্যি অসফল? এটা অত্যন্ত স্বাভাবিক যে কথাটা তুমি বললে, বঙ্গ বিজেপি এই প্রশ্নটা তুলছে, বঙ্গ বিজেপি তো নিজের কাজে অসফল, বিজেপির প্রত্যেকটা মানুষ নিজের কর্মে অসফল, তাই জন্যই তো এই প্রশ্নটা বারবার, যদি নিজে না পারি পাশের ঘাড়ে না হয় একটু ঠেলে দিই। এই প্রক্রিয়াটাই চলে এসছে বরাবরই, এই প্রক্রিয়াটাই চলছে, এবং এটা স্পষ্ট। বাংলার মানুষ কিন্তু বোকা নয়। বারবার আমরা দেখেছি যখন বেলডাঙ্গা কেন্দ্রিক ঘটনাটাও হলো, সেখানেও বলা হলো যে মুসলিম হিন্দু এই ওই সেই তাই, বারবার একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা হলো, বারবার বিভেদের চেষ্টা হলো। তখন আমরা কি দেখলাম? আমি ধর্মের কথা বলছি না, একটা মানুষের নাম উঠলো, এবং সে কিন্তু সেই ধর্মকেন্দ্রিক নয় যে ধর্মের কথা তুলেছিলেন বিজেপির লোকজনরা, তাই তো? আমি কোনো ধর্মেরই নাম নিচ্ছি না, কোনো ধর্মেরই লোকজন খারাপ হয় না, জানেন তো। আমরা মানুষ হিসাবে খারাপ হই, কিছু মানুষ খারাপ হয়, সেই মানুষগুলোকে আমি বারবার বলি ছাঁকনি দিয়ে যদি ছেঁকে আমরা না বের করতে পারি তাহলে কিন্তু এই সমাজ কোনোদিনই বদলাবে না। আমি বারবার একটা কথা বলেছিলাম, শুভেন্দু অধিকারী যখন তিলোত্তমা কেন্দ্রিক বিষয়ে রাস্তায় নামে তখন কিন্তু আমি একটা কথাও বলিনি, কিন্তু যখন সেই শুভেন্দু অধিকারী, সেই বিরোধী নেতা, নন্দীগ্রামে একটা ঘটনা ঘটলো, একটা মহিলাকে অর্ধনগ্ন করে রাস্তায় দৌড় করানো হলো, ওনার একটা সন্তান আছে, বাচ্চা মেয়ে সন্তান, তখন সেই বিষয়ে মৌনব্রত পালন করলেন এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তখন আমি বলেছি যে এনারা সত্যি জাস্টিসের লড়াই লড়তে এসছেন। তখন কিন্তু আমাদের কাছে এই গোটা বিষয়টাই কাচের মতো স্পষ্ট হয়ে গেল যে জাস্টিস কিন্তু শুধুমাত্র একটা টোপ ছিল, গোটা বিষয়টা কিন্তু জাস্টিস কেন্দ্রিক ওদের লড়াই ছিলই না। ওদের গোটা লড়াইটাই ছিল যে কিভাবে গদির লড়াই আমরা লড়বো, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা মহিলাকে সেই নবান্ন থেকে আমি নামিয়ে আনবো, কিভাবে সেই জায়গাটা আমি নেব। আমি বারবার একটা কথা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র ভোটে জেতেননি, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসায় জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের হৃদয়ে বিরাজমান। তো হৃদয় থেকে কেটে বার করা কি এতটাই সহজ? তুমি নিজে ভেবে দেখো তো। তাই জন্যই ওরা অসফল সর্বক্ষেত্রে।